অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিস্ট সরকারের দোসররা উৎপেতে বসে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ যেমন সরকারের উপর আস্থা রেখেছে, তেমনি সরকারও জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করলে দোসররা ষড়যন্ত্র সফল করার সুযোগ পাবে না। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কাউন্সিলে তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি। অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনরোষে আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া সহযোগীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই সরকারকে ব্যর্থ করে দিতে যে স্বৈরাচার ছিল, পলাতক যে স্বৈরাচার, তার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। সেটা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরেই হোক, প্রশাসনের ভেতরেই হোক বা বাইরে হোক, ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায়, তাহলে গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে, গণতন্ত্রকে প্র্যাকটিস করতে চায়, তাদেরকে ব্যর্থ করে দেওয়া যাবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে মিলে কাজ করলে ষড়যন্ত্রকারীরাও পালিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কাজ হয়তো সবার কাছে সাফল্য বলে বিবেচিত হবে না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা কিন্তু আমাদের সকলের ব্যর্থতা। অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। সরকার কি ঔদ জনগণের আস্থা রাখতে চায়? কারণ জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণের ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, জনগণের যে জীবন যাত্রা একটু বেটার করা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মাওলানা ভাসানী সারা জীবন মানুষের অধিকার আদায়ে লড়াই করলেও কখনো ক্ষমতায় যাননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সব আবর্জনা এত দ্রুত সরানো সম্ভব নয়। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নিজের দায়িত্ব পালন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনে দুই দিনে এটাকে সরানো সম্ভব নয়। তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন কত নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন করছে, রাজনীতিবিদরা নির্বাচন বলছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি, কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই বিপ্লবে রংপুর বিভাগের ৪৪ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়েছে। সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এই সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম, জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শহীদদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপদেষ্টারা বলেন, তারুণ্যেও আন্দোলনে গতি দিয়েছিলেন শিক্ষার্থী আবু সাইদ। তার জন্মভূমি রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই স্বাধীনতা আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। আপনারা যারা শহীদের পরিবার, আপনাদেরকে বলার ভাষা নাই। আমি যখন প্রিয় মা শামসিয়ারের কথা শুনছিলাম, আমার রক্তক্ষরণ হচ্ছিল যে কি পরিমাণ কষ্ট, এবং আপনারাও যদি কথা বলেন সবার কষ্ট কি পরিমাণ, সেটা বোঝার ক্ষমতা আমাদের কারণ নাই। এটা আমি বলতে পারবো না যে আমরা বুঝতে পেরেছি আপনার কত কষ্ট পাচ্ছেন, এটা আমাদের ক্ষমতায় নেই।
যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি জেলায় স্টেডিয়াম তৈরি করা হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আরও সময় লাগবে। এখনও গণকবরের সন্ধান মিলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গিয়েছে গণকবর পরিদর্শনে, প্রায় 127 জনের গণকবর। তো সেখানে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি কিভাবে ডিএনএ টেস্ট করার মাধ্যমে তাদেরকে শনাক্ত করা যায়। দ্রুতই এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে, কিন্তু তালিকা কিন্তু অলরেডি একটা তালিকা আছে, যে যতটুকু পর্যন্ত আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা শিশুকে উদ্ধার করেছে র্যাব। অপহরণের 24 ঘন্টার মধ্যে মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে এক অপহরণকারীকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। দুপুরে কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, মুক্তিপণের জন্যই ডাকাতির পাশাপাশি শিশুটিকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় জড়িত আরও 4 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিস্তারিত প্রতিবেদনে। গেল বৃহস্পতিবারের আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি ভবনের সিসিটিভির ফুটেজ এটি, যেখানে দেখা যাচ্ছে বাসার গেট খুলে 2 ব্যক্তিকে প্রবেশ করায় এক নারী। এর কিছুক্ষণ পরই বাসায় আসে আরও একজন। এই ফুটেজের কিছু সময় পরে ভুক্তভোগী মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছে সেই নারী। এরও কয়েক মিনিট পর অপহরণকারী সেই নারী কোলে করে বেরিয়ে আসছে শিশুটিকে নিয়ে। সে সময় চুরির মালামাল সহ সাথে ছিল আরও 3 জন। এর কিছুক্ষণ পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, আজিমপুরে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে 8 মাসের শিশুকে নিয়ে যায় দুর্বৃত্তরা। জানা যায়, গেল 1 সপ্তাহ আগে পরিচয় গোপন করে বাসাটিতে সাবলেটে ওঠে এই চক্র। চাঞ্চল্যকর এই ঘটনার পর তদন্তে নামে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। পরে রাতেই রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে জানানো হয় এসব তথ্য। অপহরণকারী চক্রের যে নারী সদস্য, তার দেওয়া তথ্য মতে তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। এই সুমন এবং রায়হান মূলত বাসার ভিতরে প্রবেশ করেন এবং তাদের কাছ থেকে, সেই ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন ভিকটিমের মায়ের দেওয়া তথ্য মতে। এবং যে অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি, প্রাথমিকভাবে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে এই তদন্তে পরবর্তীতে আরও বিস্তারিত তদন্ত করা হবে। এদিকে আরেক প্রশ্নের জবাবে বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যার ঘটনায় পুলিশ ও র্যাবের ভিন্ন তদন্ত রিপোর্ট প্রসঙ্গে গণমাধ্যম পরিচালক দাবি করেন, ছেলের জবানবন্দিকে কেন্দ্র করেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছে র্যাব। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। তিনি যখন কথা বলছিলেন এবং তিনি যখন এই জবানবন্দি দিচ্ছিলেন আমাদের কাছে, তার পাশের রুমে তার আত্মীয়স্বজন ছিল। ইভেন তাকে যখন আমাদের ক্যাম্পেও নিয়ে আসা হয় তখনও তার আত্মীয়স্বজন আমাদের সাথে, আমাদের টিমের সাথে আমাদের ক্যাম্পে আসে। এরপরও তদন্তের স্বার্থে তদন্তে বিভিন্নতা থাকতে পারে, তদন্ত বিভিন্নতার মোড় হয়। তদন্তকালীন সময় যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় আমরা অবশ্যই সহায়তা করব। তবে ঘটনায় র্যাবের কোনো গাফিলতি থাকলে তাও তদন্ত করা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। আমাদের র্যাবের কোনো সদস্যের জন্য যদি কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের গাফিলতি পাওয়া যায় আমরা অবশ্যই তার ব্যবস্থা নিব এবং আমরা তদন্ত সাপেক্ষে সে ধরনের ব্যবস্থা নেব। আমাদের কাছে যদি অভিযোগ আসে আমরা অবশ্যই এটাকে খতিয়ে দেব। নুসরত শারমিন, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। সরকারের রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। এ সময় 3-0 ভিত্তিতে একটি নতুন সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি নতুন সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। This makes the country very powerful in creativity. Our youth have the power to lead the world in sustainable development, to create models of green growth, protecting and promoting our environment. But this requires cooperation, courage, and unshakable belief in our shared future. শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠার কারণে বর্তমান সভ্যতাকে ব্যর্থ বলে উল্লেখ করেন তিনি। এ সময় 3-0 ভিত্তিতে নতুন একটি সভ্যতা তৈরির আহ্বান জানান ডক্টর ইউনূস। Zero wealth concentration,
by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. Nothing is impossible for human beings if only we pursue it hard enough. সম্পদ কুক্ষিগত না করে সবার মাঝে সমানভাবে বন্টন হবে এমন সমাজ তৈরির আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এ সময় বিদেশি অতিথিদের দেশের রাস্তাঘাট ঘুরে দেখে তরুণদের মনের ভাষা বোঝার পরামর্শ দেন ডক্টর ইউনূস। Is the work of millions of voices, voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পরিবহন সেক্টরে চাঁদাবাজির ধরন পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে চাঁদাবাজদের পরিচয়। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলেও বন্ধ হয়নি চাঁদাবাজি। নতুন মোড়কে আগের মতোই চলছে প্রতিটি সেক্টরে। বিশেষ করে দীর্ঘদিনের চিত্র গণপরিবহনের চাঁদাবাজি বন্ধ হয়নি এখনো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও গোড়ায় গলদ থাকায় হয়নি সমাধান। তবে কঠোর হবে প্রশাসন, জানালেন অন্তর্বর্তী সরকারের সড়ক উপদেষ্টা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানী এবং দেশের বিভিন্ন বাস টার্মিনাল সহ সড়কপথ, ওপেন সেক্রেট, চাঁদাবাজি, এই চিত্র দীর্ঘদিনের। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গণপরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের এমন প্রত্যাশা থাকলেও বাস্তবতার সাথে কোনো মিল নেই। এখনো চলছে চাঁদাবাজি। চাঁদাবাজির পরিবর্তন না হলেও পরিবর্তন হয়েছে চাঁদাবাজদের। নতুন মোড়কে আসছে তারা। টার্মিনাল যারা পরিচালনা করে তাদের ছত্রছায়া কিছু লোক থাকে। টাকা না দিলে তো ভয়ের মধ্যে থাকবোই। তখন তো 15-20 জন 40 জন আইব, বাস ঠেক দিয়ে মারি হালাচি চলে যাব। এখন মনে আগে নিলেন নতুন করে আবার বাস নিতে আসেন। বলতে গেলে তো এখন মানে এর মধ্যে 1 ঘন্টা পর আমার উপর একটা হামলা হতে পারে। আমার তো এখানে রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচল করা গণপরিবহনগুলোর এখনো গুনতে হচ্ছে চাঁদা, যা অত্যন্ত ক্ষোভের সাথে জানান পরিবহন সংশ্লিষ্টরা। না দিলে সমস্যা, সার্জেনও খাওয়া ধরছে ভরপুর ভাবে। 60 টাকা নেয় চাঁদাবাদ। চাঁদা আছে, চাঁদা তো অবশ্যই আছে, চাঁদা হয়তো চলে না, বোঝেন না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পরিবহনগুলোর কোন কোন স্পটে কত টাকা করে চাঁদা দিতে হয় এবং কারা নিচ্ছে এই চাঁদা, এমন প্রশ্নের বিস্তারিত বর্ণনা দিলেন চালকরা। এখানে হলো আপনার মালিক সমিতির জিপি চাঁদা হয়েছে লাগে আপনার 300 টাকা, আর এমনি পুরো রাস্তার মোট সব মিলে হয়েছে 700 টাকা। মানে তো এই লোক নাই। নুরু ভাই হারা কত টাকা দাও ডেইলি? 200 টাকা। লাইনম্যানের 10 টাকা, আর এমনি আছে আপনার ঢাকায় আছে 300 টাকা। চাঁদাবাজি বন্ধে বিভিন্ন উদ্যোগের কথা জানান পুলিশের এই মুখপাত্র। যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে বর্তমান সরকারের যে অবস্থা সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই ক্ষেত্রে জিরো টলারেন্স, যে কোনো ধরনের চাঁদাবাজি বা যে কোনো ধরনের অন্যায় নৈরাজ্য সৃষ্টিকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করছি। অতীতের মতো গণপরিবহনের চাঁদাবাজি করতে দেয়া হবে না এবং যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা, এমন হুঁশিয়ারি দিয়েছেন নতুন সড়ক পরিবহন উপদেষ্টা। তো এখন তো চাঁদার আমাদের এখানে আসবে না, আমরা তো আর চাঁদার রিসিপিয়েন্ট হব না। তো সুতরাং আপনারা আশা করতে পারেন যে এটা একটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। যাত্রীদের ভাড়া ও দ্রব্যমূল্যের উপর প্রভাব কমাতে চাঁদাবাজি বন্ধ করা সময়ের দাবি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, এই কমিশন এমন একটি নির্বাচনী রোডম্যাপ তৈরি করে দিয়ে যাবে যা ভবিষ্যতে নজির হয়ে থাকবে। আর নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন সংস্কার ব্যবস্থা কমিশনের সদস্য ও স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, আর কখনো স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার হবে না। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন বিটের কর্মরত সাংবাদিকদের নিয়ে RFED আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এই সময় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সার্চ কমিটির কাছে সুপারিশ করবে বলে জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, আমরা বদ্ধপরিকর, আমরা তাদের রক্তের ঋণ শোধ করার জন্য, এবং আমরা বদ্ধপরিকর এই কাজটা সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে এবং জনকল্যাণে আমরা করতে চাই। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি। সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোর 4:45 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। 2010 সালের 4 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের 30 সেপ্টেম্বর বিচারপতি ফজলুল করিম অবসরে যান।